আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আজকে আমরা বিন্যাস এবং সমাবেশের পরিচয় পর্ব ছিল আমাদের আজকে টপিকস। এর আগে একটু দেখো সবাই যে ভোট কি ক্লিয়ার নাকি। ভোট ক্লিয়ার দেখা যাচ্ছে? কমেন্ট করো একটু। আমি স্কেল লিখে দেখেছি। -4 থেকে +4 পর্যন্ত স্পষ্ট। -4 থেকে +4 পর্যন্ত ওকে, আমার মনে হয় দেখা যাচ্ছে। তাহলে আজকে টপিক শুরু করা যাক। তো কমেন্ট করো একটু কষ্ট করে। ক্লিয়ার? ফ্রেম ক্লিয়ার? ফ্রেম কি ক্লিয়ার? ওকে ওকে ওকে, ওটা অফ করে দিছি হাতের ফোন। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। আমাদের আজকের টপিক হচ্ছে বিন্যাস এবং সমাবেশ, খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তো বিন্যাস এবং সমাবেশের যে পার্থক্য এবং পরিচয়, সেটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের খুব সহজ হয়ে যায়। বিন্যাস এবং সমাবেশ মূলত আমরা যে বাছাই করি এবং সাজাই, সেগুলাই আমাদের বিন্যাস এবং সমাবেশ। এখানে বিন্যাস মূলত যে সাজানো যেটা সেটা, আর সমাবেশ বাছাই। তাহলে এখন আমরা এই পার্থক্যটা কিভাবে করব? পার্থক্য করবো এইভাবে, যখন আমরা বিন্যাস করব তখন আমরা ক্রম পরিবর্তনটা বিবেচনা করব। ক্রম পরিবর্তন বিবেচনা করা হয়, কিন্তু যখন সমাবেশ করব তখন ক্রম পরিবর্তন বিবেচনা করা হবে না। তাহলে এখন ক্রম পরিবর্তন বা অর্ডার মানে কি? সাপোজ 3জন স্টুডেন্ট আছে, একসাথে বসে রয়েছে। এখন এই 3জন স্টুডেন্ট থেকে আমি 2জনকে নিয়ে আসবো, সামনে আনবো। এখন 2জনকে আমি তুলে নিয়ে আসলাম, এ আর বি, এই দুইজনকে আমি তুলে নিয়ে আসলাম। এটাই আমাদের সমাবেশ। যে কোনো 2জনকে তুলে নিয়ে আসলাম। এবার এই 2জনকে যদি আমি দুইভাবে রাখতে পারি, প্রথমে এ কে সামনে রাখলাম, দেন বি কে পিছনে রাখলাম, এটা একভাবে। আর আরেকভাবে বি কে আগে রাখলাম, এ কে পিছনে রাখলাম, এটা আরেকভাবে। তাহলে এটা সাজানো, কে আগে আছে কে পরে আছে, এটা ফ্যাক্ট। যখন কে আগে আছে কে পরে আছে এই ব্যাপারটা ফ্যাক্ট হবে, তখন আমার বিন্যাস হবে। বাট কে আগে আছে কে পরে আছে এটা কোনো ফ্যাক্ট না, তখন আমার সমাবেশ হবে। জাস্ট আমি 2জনকে তুলে নিয়ে আসছি, এটাই আমার ব্যাপার। আমরা একটা যদি একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি, যেরকম সাপোজ এ বি সি ডি, এই 4টা বর্ণ আছে। এই 4টা বর্ণ দিয়ে আমি বিন্যাস এবং সমাবেশ দুইটাই করব। তাহলে প্রতিবারে 2টা করে বর্ণ নিয়ে, এ বি সি ডি 4টা থেকে প্রতিবারে 2টা করে বর্ণ নিয়ে বিন্যাস এবং সমাবেশ করব। এখন দেখো, 2টা করে যদি নেই, যেরকম আমি এ আর বি কে চুজ করলাম, এ এবং বি কে চুজ করলাম, তাহলে এ আর বি এই চুজের ভিতর দেখো, এ আগে আছে বি পরে আছে। তাহলে আমরা যেহেতু বিন্যাসে কে আগে আছে কে পরে আছে এটা ফ্যাক্ট করতে হয়, এজন্য আমরা এটাকে আরেকভাবে নিতে পারি। সেটা বি কে আগে রাখলাম এবং এ কে পেছনে রাখলাম। তাহলে এ বি বি এ, এই দুইটা আমার সাজানোর উপায়। বা যখন আমরা সমাবেশ নিব, তখন আমরা এই দুইটা থেকে যে কোনো একটা নিব, এ বি। কে আগে আছে আর কে পরে আছে এটা আমার কোনো দেখার বিষয় না। সিমিলার ভাবে যদি আমরা অন্যগুলোও যদি নিয়ে থাকি, এ আর বি, তারপরে এ আর সি যদি নেই, আমার সি আগে নিতে হবে একটা, তাহলে এটা আমার বিন্যাস। যখন আমরা সমাবেশ করব তখন হবে এ আর সি, শুধু একটা নিলে হলো, যে এ আছে এবং সি আছে, দ্যাটস ওকে। দেন এ এবং ডি,
তাহলে আমার ডি এ এটাও নিতে হবে। আর যখন আমরা সমাবেশ করব শুধু এ এবং ডি নিব, বি সি, সি বি, বি সি, ডি ডি, ডি বি, বি ডি, সি ডি, ডি সি, সি ডি। তাহলে আমরা যদি দেখি টোটালটা, তো 4টা থেকে 2টা করে নিয়েছি, আমার এখানে টোটাল আছে হচ্ছে 12টা, আর এখানে হচ্ছে হলো আমার 6টা। তাহলে আমরা যদি বিন্যাস করি তাহলে আসলো 12টা, আর সমাবেশ যদি করি তাহলে আসলো 6টা। তার মানে হচ্ছে আমাদের দেখতে হবে যেখানে কে আগে আছে কে পরে আছে, এটা হচ্ছে আমার ব্যাপার। এখন আমাদের যে একটা বিন্যাস এবং সমাবেশ মানে পারমিটেশন অ্যান্ড কম্বিনেশনের যে সূত্র আছে, সেই সূত্রগুলো দিয়ে যদি আমি একটু বের করে ট্রাই করি, যেরকম আমরা জানি যে পারমিটেশনের যে সূত্র সেটা হচ্ছে এন পি আর ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের আছে টোটাল জিনিস ছিল 4টা, 4, আর আমরা নিচে হচ্ছে 2টা জিনিস, তাহলে 2টা করে নিলাম 4p2, তার মানে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল ভাগ হচ্ছে 4 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি 4 ফ্যাক্টোরিয়াল থেকে পাই 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, 2 ফ্যাক্টোরিয়াল থেকে পাই 2 ইন্টু 1, 2 ইন্টু 1, 2 ইন্টু 1 কাটা যায়, তাহলে 3 4 হচ্ছে কত 12। আর আমরা যদি সমাবেশের সূত্র করি তাহলে আমাদের টোটাল হচ্ছে 4টা জিনিস। আমাদের সূত্রটা আগে লিখি, এন সি আর এন ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে আমাদের টোটাল হচ্ছে 4টা, এখান থেকে 2টা করে নিলাম, 4টা থেকে 2টা করে যদি নেই তাহলে হচ্ছে 4 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 4 মাইনাস 2, তার মানে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে আমাদের আছে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, এবং নিচে হচ্ছে 2 ইন্টু 1, 2 ইন্টু 1, তাহলে এটা আর এটা কাটা যায়। আবার এখান থেকে যদি কাটি তাহলে 2, তাহলে 3 দুগুণা হচ্ছে আমার 6। তাহলে বিন্যাস এবং সমাবেশ আমরা হচ্ছে এভাবে বের করি। তাহলে বিন্যাস এবং সমাবেশের মেইন পার্থক্য হচ্ছে যখন আমরা বিন্যাস করব তখন কে আগে আছে এবং কে পরে আছে, এটা হচ্ছে আমাদের ফ্যাক্ট করতে হবে। আর যখন সমাবেশ করব তখন হচ্ছে কে আগে আছে কে পরে আছে, এটা আমার কোনো দেখার বিষয় না। তো এটা হচ্ছে মেইন পার্থক্য। এখন এই যে মানগুলো আমরা বের করি এনপিআর এর এবং এনসিআর এর, এই মানগুলো যদি আমরা এইভাবে ক্যালকুলেশন করি স্পেশালি এমসিকিউতে, তাহলে আমাদের অনেক সময় নষ্ট হয়। তাহলে এই এনপিআর এর যে মানটা, এটা আমরা একটু কম সময় বের করতে পারি। কিভাবে বের করি আমরা একটু দেখি। সবাই কি ক্লিয়ার দেখা যাচ্ছে? মাঝে মাঝে কমেন্ট করো। হ্যাঁ, নারায়ণগঞ্জ থেকে বলছি। ওকে, আচ্ছা দেখো যেটা বলতেছিলাম আমাদের এনপিআর এর যে সূত্রটা, সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি, তাহলে আমরা একটু আগে যেটা নিয়ে করলাম যে 4p2 এর মান আসছিল হচ্ছে 12, তাহলে আমরা এটা এভাবে করতে পারি, তাহলে আমাদের সহজ হয়। এখানে কত আছে ভাইয়া আর এর মান? আর এর মান আছে 2, তাহলে আমরা এই এন এর 2টা জিনিস নিব, কেবল শুধু 2টা। তার মানে দেখো এখানে আছে 2, তাহলে এখানে 4, আমার 4 ফ্যাক্টরিয়াল হওয়ার কথা, তাহলে আমরা এতগুলো না নিয়ে 4 ইন্টু 4 এর পরের সংখ্যা কত 3, 3 4 12, যে কোনো অন্য একটা নিই, যেরকম আছে 9p2, তাহলে এখানে কত আছে 2, তাহলে আমরা নিব হচ্ছে এখান থেকে 2টা, তাহলে উপরে আছে 9, 9 থেকে 1 কম হলে হবে 8, তাহলে 72। অথবা অন্য একটা নেই, যেরকম মনে করো যে 5p3, তার মানে এখানে কত আছে 3, তাহলে উপর থেকে আমরা নিব 3টা, তার মানে হচ্ছে 5 ইন্টু 4 ইন্টু 3, তাহলে 4 পাতা 20 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 60। তাহলে যদি এমসিকিউ এর জন্য যখন করতে চাই তাহলে আমরা এভাবে যদি করি তাহলে আমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। কি বললাম যে এখানে কত আছে আর এর মানটা
আমরা উপর থেকে ঠিক তত সংখ্যক নিব। সিমিলারভাবে আমরা যদি সমাবেশের ক্ষেত্রে সি এর মানও যদি বের করতে চাই, তাহলে আমরা একইভাবে বের করতে পারি 4C2। তাহলে আমাদের এখানে একটা এক্সট্রা কাজ আছে, সেটা হচ্ছে যে প্রথমে এখানে যা করছিলাম সেটা করব। সেটা হচ্ছে কি, এখানে আছে 2, তাহলে উপর থেকে নিব 2টা, 4 × 3। এবার শেষ হয়নি, এবার যেটা করতে হবে, এই যে নিচে যে আর এর মানটা, এটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। ক্লিয়ার? তার মানে হচ্ছে উপরে হচ্ছে 3 4 12 ভাগ হচ্ছে 2 × 1, তার মানে হচ্ছে 6। অন্য যে কোনো একটা মান নিয়ে আমার, যেরকম হচ্ছে 5C3। তার মানে দেখো এখানে আছে কত, 3। তাহলে আগের মতো উপর থেকে কয়টা নিব, 3টা। তাহলে উপর থেকে 3টা নেই, 5 × 4 × 3। ওকে, দেন নিচে কি করতে হবে, এটা ফ্যাক্টোরিয়ালটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। তার মানে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল দিয়ে যে ভাগ দেই, তার মানে 3 × 2 × 1। তাহলে এই 3 আর এই 3 কাটা, আমার থাকে 4 5 20। 20 যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে হবে 10। তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে এই হচ্ছে বিন্যাস এবং সমাবেশ, এর ভিতরে মেইন পার্থক্য। ওকে ওকে, তাহলে আমরা বিন্যাস এবং সমাবেশের পার্থক্য বুঝতে পারলাম। ক্লিয়ার? তাহলে বিন্যাস হচ্ছে ক্রম পরিবর্তন করা হবে, আর সমাবেশ হচ্ছে ক্রম পরিবর্তন করা হবে না। এখন হচ্ছে আমরা কখন বিন্যাস করব এবং কখন সমাবেশ করব। আমাদের যে টাইপগুলো আছে, সেই টাইপগুলোর ভিতর কোনগুলো বিন্যাসে যাবে এবং কোনগুলো সমাবেশের ভিতর যাবে, সেগুলো আমরা একটু দেখি। তাহলে বিন্যাস এবং সমাবেশ চেনার উপায়, কখন আমরা এনপিআর করব আর কখন আমরা এনসিআর করব। ওকে, প্রথমত যদি আমাদের প্রথম এটা হচ্ছে, যদি বলে সংখ্যা গঠন করো, সংখ্যা গঠন, তখন এটা হবে বিন্যাস। কারণ কি, কারণ সংখ্যা গঠনের ক্ষেত্রে সাপোজ আমার কাছে আছে হচ্ছে 1 2 3, এই 1 আর 1 2 3 থেকে 2টা করে সংখ্যা নিয়ে আমার কি করতে বলছে, গঠন করতে বলছে। এখন দেখো তো, আমি 1 আর 2 নিলাম, প্রথমে নিলাম 1, তারপর 2, এটা হচ্ছে একটা সংখ্যা বানাইলাম। আরেকটা নিলাম 2 আর 1, এটা আরেকটা সংখ্যা বানাইলাম। এবার বলো তো, এই দুইটা জিনিস কি একই জিনিস নাকি আলাদা জিনিস? অবশ্যই আলাদা জিনিস। কি আমার থেকে যদি 12 টাকা নেয়, আমি তো তাকে 21 টাকা দিব না। তার মানে হচ্ছে এই দুইটা হচ্ছে আলাদা জিনিস। তার মানে এখানে হচ্ছে আমার এই দুইটাকে আলাদা আলাদা ধরতে হবে। তাহলে যেহেতু আলাদা আলাদা ধরতে হবে, মানে কে আগে আছে কে পরে আছে, এটা ফ্যাক্ট। তার মানে এটা হচ্ছে আমার বিন্যাসের ভিতর করবে। তাহলে যখন আমরা সংখ্যা গঠনে ম্যাথ করব, তখন হচ্ছে আমরা বিন্যাস দিয়ে করব। ওকে, 2 সংখ্যা গঠন, শব্দ গঠন। শব্দ গঠনের ক্ষেত্রেও আমরা বিন্যাস দিয়ে করব, কারণ শব্দ গঠনের ক্ষেত্রেও কে আগে আছে কে পরে আছে, এটা একটা বড় একটা ফ্যাক্ট। যেরকম আমি 2টা ওয়ার্ড নিলাম, অনেকগুলো ওয়ার্ড আছে, 2টা ওয়ার্ড নিয়ে আমি ও এবং এন দিয়ে আমি যদি শব্দ বানাই, যেরকম ও এবং এন দিয়ে আমি অন বানাতে পারি, আবার ও এবং এন দিয়ে আমি নো বানাতে পারি। এখন অন আর নো, এই দুইটা কি একই কথা? অবশ্যই একই কথা না, দুইটাই একেবারে দুই পাশের কথা। তার মানে হচ্ছে, যেহেতু আমার অন এবং নো দুইটা ভিন্ন অর্থের শব্দ শব্দ গঠিত হয়ে গেল, তার মানে হচ্ছে এই দুইটাকে আলাদা আলাদা ধরতে হবে। তার মানে হচ্ছে আমরা যখন শব্দ গঠন করব, তখন হচ্ছে আমাদের বিন্যাস দিয়ে করতে হবে। এছাড়া আমাদের কমন যেগুলো আছে, যেরকম আমাকে যদি বলে যে কতভাবে সাজানো যাবে, তখন হচ্ছে আমরা বিন্যাস দিয়ে করব। অথবা আমাদের যদি বলে যে টোটাল বিন্যাস সংখ্যা বের করো, তখন আমরা বিন্যাস দিয়ে করব। ওকে, এবার হচ্ছে সমাবেশ। সমাবেশ হচ্ছে আমরা কখন করব, যেরকম আমাকে যদি বলে দল বা কমিটি গঠন করতে, তখন হচ্ছে আমরা সমাবেশ দিয়ে করব। দল বা কমিটি গঠন আমরা সমাবেশ দিয়ে করব। কারণ কি, কারণ হচ্ছে দেখো, সাপোজ আমি একটা টিম গঠন করব। এই টিমের ভিতর আমি আমার কাছে আছে 5 জন ব্যাটসম্যান, 5 জন বলার, এরকম আছে। আমি এখন বলছে যে আমাকে 4 জনের একটা টিম করতে 2 জন 2 জন করে নিবে। এখন আমার যে 5 জন ব্যাটসম্যান আছে,
ব্যাটসম্যান আছে 5 জন, আর ব্যাটসম্যান আর বোলার আছে মনে করো 5 জন। তাহলে এই 5 জন ব্যাটসম্যান থেকে আমি যদি 2 জন নেই, আর এই বলার 5 জন থেকে যদি আমি 2 জন নেই, তাহলে এই ব্যাটসম্যান 5 জনের নাম যদি হয় এ বি সি ডি, এবং আমি যদি এ এবং বি কে চুজ করি, এই 2 জনের নাম হচ্ছে এ আর বি। এবার দেখো তো এ আর বি কে কাকে আগে নিছি অথবা কাকে পরে নিছি, এটা আমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। আমি এ এবং বি কে চুজ করছি, এটা হচ্ছে আমাদের আরো সবচেয়ে বড় কথা। তার মানে হচ্ছে যখন আমরা দল এবং বা কমিটি গঠন করব, তখন হচ্ছে আমরা কি করব, সমাবেশের কাছে চলে যাব, কারণ এখানে আমার কে আগে আছে কে পরে আছে এটা আমার কোনো ফ্যাক্ট না। ওকে, অথবা আমাকে যদি বলে যে কতগুলো বিন্দু দেওয়া আছে, এই বিন্দুগুলো দিয়ে কতগুলো বাহু গঠন করা যাবে, বা কতগুলো কর্ণ গঠন করা যাবে, বা ত্রিভুজ গঠন করা যাবে, বা চতুর্ভুজ গঠন করা যাবে, ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছুই যদি বলে, তখন হচ্ছে আমরা সমাবেশে যাব। কারণ কি, সমাবেশের ক্ষেত্রে আমাকে যদি বলে যে 1, 2 এবং 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 1, 2, 3, এই 3টা দিয়ে একটা ত্রিভুজ গঠন করতে। হ্যাঁ, এখন বলো তো এই 3টা দিয়ে কি ত্রিভুজ গঠন হবে? 1, 2, 3 অবশ্যই হবে না। কারণ হচ্ছে আমরা জানি যে প্রথম যে 2টা আছে, ছোট 2টা বাহুর যোগফল অবশ্যই বড় বাহু থেকে বড় হইতে হবে, তাহলে এটা দিয়ে হবেই না। তাহলে এই কেসগুলো আমার আগে চেক করতে হবে যখন এই ধরনের প্রবলেম আসবে। ওকে, তাহলে আমরা একটা ভ্যালিড একটা কোশ্চেন নেই। যেরকম আমাকে যদি বলে যে 2, 3 এবং 4 এই 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, এখন বলছে যে এদের দিয়ে একটা ত্রিভুজ গঠন করো, কতগুলো ত্রিভুজ গঠন করা যায়, বা এই ধরনের প্রশ্ন অথবা যাই দেখ, মনে করো যে এই 3টা থেকে বাহু গঠনই করলাম, 3টা বিন্দু থেকে। এখন দেখো 2 আর 3, সাপোজ এই 3টা বিন্দু, ক্লিয়ার, এই 3টা বিন্দু আছে, 3টা বিন্দু থেকে একটা বাহু গঠন করবো। সাপোজ এই 2 বিন্দুটার স্থানাঙ্ক এখানে আর 3 বিন্দুটার স্থানাঙ্ক হচ্ছে এখানে। এখন আমি এই 2টা যোগ করে একটা বাহু গঠন করলাম। এখন দেখো তো আমি এখান থেকে এখানে যাই অথবা এখান থেকে এখানে আসি, একই তো বাহু তৈরি হবে, তাই না? কে আগে আছে কে পরে আছে এটা কোনো ফ্যাক্ট না। তার মানে হচ্ছে যখন আমরা বাহু কর্ণ বা ত্রিভুজ গঠন করব, তখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই সমাবেশের মাধ্যমে যেতে হবে। তার মানে হচ্ছে যখন বাহু কর্ণ ত্রিভুজ গঠন করব, তখন হচ্ছে আমরা সমাবেশে যাব। ওকে, দেন কমন কথা সমাবেশ, তার মানে হচ্ছে আমাকে যদি বলে যে বাছাই করো, তাহলে আমরা সমাবেশে যাব। তারপর হচ্ছে আমাকে যদি বলে যে সমাবেশ সংখ্যা বের করো, তখন হচ্ছে আমরা সমাবেশে যাব। তাহলে বিন্যাস এবং সমাবেশ আমাদের মূলত এই টাইপগুলো সবচেয়ে বেশি আসে, সংখ্যা গঠন, শব্দ গঠন, এছাড়াও চক্রাকারে বিন্যাস এবং ছোট ছোট কিছু আছে, সেগুলো হচ্ছে আমরা ডাইরেক্ট বুঝতে পারি। তার মানে হচ্ছে আমরা বিন্যাস এবং সমাবেশের যে মেইন পরিচয়, সেটা হচ্ছে যে বিন্যাসের ক্ষেত্রে কে আগে আছে কে পরে আছে এটা ফ্যাক্ট হবে, এবং সমাবেশের ক্ষেত্রে কে আগে আছে এবং কে পরে আছে এটা কোনো ফ্যাক্ট না। তাহলে আমাদের এই হচ্ছে আমাদের আজকের টপিকস। আমরা পরে আরো হচ্ছে অনেক কিছু দেখবো। আমরা আজকে একটা টাইপ এখানে অ্যাড করি, যেহেতু অনেক কম সময় হইলো। আমরা যে আমাদের প্রথম টাইপ সংখ্যা গঠন, এই সংখ্যা গঠন আমরা এই সবগুলোই দেখে যাব পরবর্তী ক্লাসগুলোতে। আজকে হচ্ছে আমরা সংখ্যা গঠনটা এটার সাথে আমরা দেখে ফেলি। ওকে, তাহলে আমরা সংখ্যা গঠন দেখি। বুঝতে ক্লিয়ার? কমেন্ট করো। ওকে ভাইয়া, ওকে দেন আমরা হচ্ছে সংখ্যা গঠন। তাহলে সংখ্যা গঠন কি দিয়ে হবে? বিন্যাস দিয়ে হবে। কারণ সংখ্যা গঠন কিন্তু আমরা একটু দেখলাম 12 আর হচ্ছে 21 একই না, 52 এবং 53 একই হলেও 52 এবং 25 একই না। ওকে, তার মানে হচ্ছে আমরা সংখ্যা গঠন যাবো হচ্ছে বিন্যাস দিয়ে। ওকে, সংখ্যা গঠন। ওকে, সংখ্যা গঠন দুই ভাবে হইতে পারে। এক নম্বর, অঙ্কগুলোকে কেবল একবার ব্যবহার করব আমরা, কেবল একবার ব্যবহার করে। 2, অঙ্কগুলোকে বারবার ব্যবহার করে। অঙ্কগুলোকে কেবল একবার ব্যবহার করা যাবে, অথবা অঙ্কগুলোকে বারবারও ব্যবহার করতে পারে। আমরা একটা এক্সাম্পল নেই, যেহেতু জায়গা কম, প্রশ্নগুলো একটু ছোট করে লিখবো।
যেরকম আমাকে যদি বলে 1 2 3 4 5 6 অঙ্কগুলো আচ্ছা ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো ওকে 1 নম্বর কোশ্চেন 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে ওকে তাহলে আমাদের অ্যানসার হচ্ছে দুইটা একটা হচ্ছে একবার ব্যবহার করে আর এটা হচ্ছে বারবার ব্যবহার করে ওকে তাহলে আমরা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করব ওকে তার মানে আমরা 3টা ঘর নিলাম 3 অঙ্ক বিশিষ্ট ওকে তাহলে এখন দেখো আমার কাছে টোটাল কয়টা জিনিস আছে 6টা জিনিস এই 6টা জিনিস থেকে প্রথমে আমার এই যে শতক যে অংশটা শতক যে ঘরটা এই ঘরের ভিতর আমি যে কোনো একটা বসাবো আমার কাছে 6টা অপশন আছে এই 6টা থেকে যে কোনো আমি একটা বসাতে পারি হচ্ছে 6 উপায় 6p1 কারণ আমরা পারমুটেশন দিয়ে করব এটা আগেই বলছি 6টা ওকে দেন আমার কাছে আমি একটা বসায় ফেলছি আমার কাছে আর কয়টা আছে 5টা সে 5টা থেকে যে কোনো একটা আমি এখানে বসাবো তার মানে হচ্ছে আমার কাছে কয়টা উপায় আছে 5টা থেকে যে কোনো একটা বসাবো 5 উপায়ে দেন আমি 2টা বসায় ফেলছি আমার কাছে আর 4টা অঙ্ক আছে সে 4টা অঙ্ক থেকে যে কোনো আমি একটা এখানে বসাবো সেটা হচ্ছে কত 4 উপায় ওকে তাহলে এখন দেখো এখানে বসাতে পারি 6 উপায় এখানে 5 উপায় এখানে 4 উপায় তার মানে 6 ইন্টু 5 ইন্টু 4 এটা হচ্ছে আমার অ্যান্সার ক্লিয়ার তাহলে দেখো এখন মাঝখানে গুণ হলো কেন এটা সবসময় মনে রাখবা যে কখন গুণ এবং কখন যোগ এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আমাদের বিন্যাস সমাবেশ এবং সম্ভাবনা দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট একটা কথা কখন গুণ এবং কখন যোগ গুণ আমরা তখনই করব যখন কতগুলো অসম্পূর্ণ ঘটনা থাকবে অসম্পূর্ণ ঘটনা কতগুলো অসম্পূর্ণ ঘটনার মাঝে সবসময় গুণ হবে এবং যোগ হবে কতগুলো সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে সম্পূর্ণ ঘটনার ক্ষেত্রে মানে অসম্পূর্ণ ঘটনা বলতে কি বোঝাইলো আর সম্পূর্ণ ঘটনা বলতে কি বোঝাইলো এটা যদি আমরা একটু খেয়াল করি দেখো আমরা এই যে 3টা অসম্পূর্ণ ঘটনা এটার কারণ কি এটার কারণ হচ্ছে যে আমরা এখান থেকে যখন এখানে একটা অঙ্ক বসাইলাম 6টা থেকে যে কোনো একটা অঙ্ক বসাইছি তখন কিন্তু আমার এই যে এখানে টোটালটা বের হয়ে যায় নাই যে আমার 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যায় নাই আবার যখন এখানে একটা বসাইছি এখানেও কিন্তু আমার সম্পূর্ণ হয়ে যায় নাই তার মানে হচ্ছে একটা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যায় নাই অথবা যখন এটা বসাইছি তখনও কিন্তু আমার হয়ে যায় নাই তার মানে এই যে 3টা ভগ্ন ঘটনা মিলে একটা সম্পূর্ণ ঘটনা হয়েছে তাহলে এইগুলো হচ্ছে এক একটা অসম্পূর্ণ ঘটনা ক্লিয়ার তার মানে হচ্ছে এগুলো হচ্ছে অসম্পূর্ণ ঘটনা এবং 3টা একসাথে যেটা হয়েছে তার মানে হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা গঠন হয়েছে তাহলে এটা হচ্ছে একটা সম্পূর্ণ ঘটনা তাহলে সম্পূর্ণ ঘটনা এখন এটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কারণ আমি যদি বলতাম যে কোশ্চেনের ভিতর 3 অঙ্ক বিশিষ্ট এবং 4 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে তখন হচ্ছে আমরা কি করতাম 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতাম এটা হচ্ছে একটা সম্পূর্ণ ঘটনা 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করতাম ওইটা হচ্ছে আরেকটা সম্পূর্ণ ঘটনা তখন ওই দুইটার মাঝে হইতো প্লাস ক্লিয়ার তাহলে যখন গুণ কখন করব যখন অসম্পূর্ণ ঘটনা হয় যোগ কখন করব তখন হচ্ছে সম্পূর্ণ ঘটনা হয় তাহলে এই কনসেপ্টটা হচ্ছে আমাদের বিন্যাস সমাবেশ এবং হচ্ছে আমাদের যে সম্ভাবনা এই দুইটার জন্যই খুবই ইম্পর্টেন্ট ওকে তাহলে হচ্ছে আমরা দেখলাম হচ্ছে কি দেখলাম এ পর্যন্ত যে এই 6টা অঙ্ক আছে আমার এই 6টা অঙ্ক থেকে আমি কি করব প্রতিবারে মানে কেবলমাত্র আমরা দেখলাম যেটা হচ্ছে যে অঙ্কগুলোকে কেবল একবার ব্যবহার করছি একবার ব্যবহার করে আমরা কি করছি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করছি এবার হচ্ছে অঙ্কগুলোকে আমরা বারবার ব্যবহার করব দেখবো যে বারবার ব্যবহার করে কয়টা সংখ্যা গঠন করা যায় তাহলে ওকে দেখো এটা ছিল একবার ব্যবহার করে আর এটা ছিল বারবার ব্যবহার করে ওকে তাহলে এবার দেখো আমার কাছে 6টা অঙ্ক আছে 6টা অঙ্ক থেকে যে কোনো একটা অঙ্ক আমি এখানে বসাইলাম কয় উপায়ে 6 উপায়ে যে কোনো কিছু বসাইতে পারবো ওকে এবার দেখো এইখানে কয়টা বসাইতে পারবো
এইখানে আবারও 6টা বসাতে পারবো। কারণ কি? কারণ হচ্ছে যে অঙ্কটা আমি আগে ইউজ করছি সেটাকে আমি বারবার ইউজ করতে পারবো। এখানে বলে দিছে যেটা ইউজ করছে সেটা আবার ইউজ করো। তাহলে এখানে আমি 6টা বসায় ফেলছি। এখন আমার কাছে আরো আছে, আমার কয়টা? 6টাই আছে বসানোর জন্য। তার মানে এখানে আবার সে 6টা থেকে যে কোনো একটা বসাতে পারবো। এবার আমি এখানে 2টা ইউজ করছি বা একটা ইউজ করছি 2বার, সেগুলোকে আমি আবার ইউজ করতে পারবো এইখানে। তাহলে আমার কাছে আবারও বসানোর জন্য 6টা জিনিস আছে। তাহলে এই 6টা জিনিস হচ্ছে আমার এখানে। তার মানে হচ্ছে আমার যদি বারবার ব্যবহার করতে পারি তাহলে 6 × 6 × 6, তাহলে এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে আমরা ক্লিয়ার। যদি আমাকে যদি বলে 3 অঙ্ক বিশিষ্ট, একেবারে ইজি প্রশ্ন, 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে, তাহলে আমরা এইভাবে একেবারে নর্মাল করব। ওকে, দেন এখন আমার একটু যদি শর্ত দিয়ে দেয়, এরকম শর্ত কি দিল? 2 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা গঠন করা যাবে। 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো বিজোড় সংখ্যা। ওকে, তার মানে এখানে একটা শর্ত আছে। বিজোড় সংখ্যায় কথাটা মানে হচ্ছে শেষে অবশ্যই একটা বিজোড় একটা অঙ্ক বসতে হবে। তাহলে আমাদের বিজোড় অঙ্ক আছে 1 3 5। তার মানে হচ্ছে এই শেষে 1 3 অথবা 5, এই তিনটা যে কোনো একটা বসাইতে হবে। তাহলে আমরা এক কাজ করি, এই তিনটার যে কোনো একটা বসাই দিই। তাহলে তিনটা যে কোনো একটা বসাইতে পারি 3 উপায়ে। ওকে, এখনো কিন্তু আমি সামনে বসাই নেই। তাহলে দেখো একটা বসাই ফেললাম। আর আমার কাছে তাহলে থাকলো কয়টা মোট? আমার কাছে আছে হচ্ছে রয়েছে আর হচ্ছে 5টা অঙ্ক বসানোর জন্য। কারণ আমি একটা বসাইছি, আমার কাছে আর আছে 5টা। সেই 5টা থেকে যে কোনো একটা আমি এখানে বসাই দিলাম, এখানে একটা বসাইলাম। তাহলে আমার কাছে হলো 5টা থেকে যে কোনো একটা। এখন দেখো এখানে একটা বিজোড় বসায় ফেলছি, এখানে একটা সংখ্যা বসায় ফেলছি, আমার কাছে আছে আর 4টা। তার মানে এখানে নিলাম হচ্ছে 4। তাহলে 5 × 4 × 3, এটা হচ্ছে আমার অ্যান্সার। যদি আমি অঙ্কগুলোকে একবার ব্যবহার করি, অঙ্কগুলোকে যদি আমি বারবার ব্যবহার করি তাহলে কি হয় দেখো। এবারও কিন্তু আমি বিজোড় সংখ্যা গঠন করতেছি। তাহলে বিজোড় সংখ্যা যদি গঠন করি তাহলে আগের মতো শেষে 1 3 অথবা হচ্ছে কত 5। তার মানে দেখো এই 3টা থেকে যে কোনো আমি একটা বসাতে পারবো আগের মতো। 3টা থেকে যে কোনো একটা বসাইলাম 3 উপায়। এখন দেখো যে আমার এখানে কিন্তু বলছে যে অঙ্কগুলোকে বারবার ব্যবহার করা যায়। তার মানে যেটা তুমি ব্যবহার করছো সেটা তুমি আবার ব্যবহার করতে পারো, নো প্রবলেম। তার মানে হচ্ছে দেখো এখানে আমার কাছে ছিল হচ্ছে 6টা, একটা বসাইছি, এবারও বসানোর জন্য আমার কাছে 6টাই আছে। তার মানে এখানে আমি 6টা থেকে যে কোনো একটা, তারপর এখানে আমি 6টা থেকে যে কোনো একটা। তাহলে 6 × 6 × 3, এটা হচ্ছে আমার অ্যান্সার। এরকম বিভিন্ন ধরনের শর্ত দিতে পারি আমরা। আরো কতগুলো শর্ত দেখি। ক্লিয়ার সবাই? প্রফেসগুলো বুঝতেছো? ওকে, কমেন্ট করো মাঝে মাঝে না বুঝলে। ওকে, সংখ্যা, বিজোড় সংখ্যা। এরপর হচ্ছে আমরা দেখবো যে জোড় সংখ্যা যদি হয় তাহলে সেম অ্যান্সার, শেষে বসাবো 2 4 6, একেবারে সেম ভাবে করবা। ওকে, তারপর দেখবো হচ্ছে যদি বলে যে 4000 থেকে বড় এবং 5000 থেকে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। কি বললো? যে 4000 থেকে বড়, তার মানে হচ্ছে 4000 থেকে বড়, 5000 থেকে, সরি 4000 না, যেহেতু 3 অঙ্ক বিশিষ্ট 400 থেকে বড় এবং 500 থেকে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে। ওকে, তাহলে আমরা একটু হিসাব করি। 400 থেকে বড়, 500 থেকে ছোট, তার মানে হচ্ছে 401 থেকে শুরু করে 499 পর্যন্ত। দেখো 401 থেকে 499 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে সবগুলা সংখ্যার শুরুতেই আছে হচ্ছে 4। তার মানে হচ্ছে আমার কোনো চয়েস নাই, আমার শুরুতে অবশ্যই 4ই বসাইতে হবে এই শর্তের জন্য। তার মানে হচ্ছে একটা থেকে একটা বসাইতে পারি আমরা এক উপায়ে। এখন আমার কাছে ছিল টোটাল 6টা থেকে আমি একটা বসায় ফেলছি, আমার কাছে আর আছে হচ্ছে 5টা। তার মানে আমি এখান থেকে কি করব, সেই 5টা থেকে যে কোনো একটা আমি এখানে বসাবো। তার মানে কত উপায়ে? 5 উপায়ে। ওকে, দেন আমার কাছে আছে আর 4টা থেকে যে কোনো একটা এখানে বসাবো। কয় উপায়ে? 4 উপায়ে। ক্লিয়ার? ঠিক একইভাবে ওইটা যদি আমরা বলি তাহলে এটা অ্যান্সার কত হবে তোমরা বলো। এটা অ্যান্সার কত হবে? আগের মতো প্রথমে হবে আমার কত বসাতে পারবো? 4। প্রথমে যদি 4 বসে তাহলে 4 যে কোনো একটা থেকে একটা এক উপায়ে। দেন হচ্ছে আমার কাছে আছে আর কয়টা? 6টাই আছে বসানোর জন্য। তাহলে 6টা যদি হয় 6, আবার বসানোর জন্য 6টাই আছে।
তার মানে হচ্ছে 6। তাহলে আমাদের যদি বলে সংখ্যা গঠনের প্রবলেমগুলো করতে, তাহলে আমরা এইভাবেই খুব সহজেই করতে পারি। আমরা আরো কতগুলো দেখি শর্ত। আমি ক্লাস শেষে আজকে সম্পূর্ণ লেকচার লিখে দিয়ে দিব, তোমরা ওইখান থেকে দেখো। আপাতত এখানে কনসেন্ট্রেট করো। 3 4। যদি আমাকে বলে এবার 4000 থেকে বড়, আর কোনো শর্ত দেয়নি, 4000 থেকে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে, তাহলে একইভাবে এটার মতো করা যায়। দেখো 4000 থেকে বড় সংখ্যা যদি আমি গঠন করতে চাই, তাহলে আমার কাছে আছে টোটাল হচ্ছে 6টা। 6টা থেকে আমার 4000 থেকে বড় কি কি বসানো যায়। 4000 থেকে বড় মানে 4000, সরি 400। 400 থেকে বড় মানে হচ্ছে 400, 400, 500, 600, এই তিনটার যে কোনো কিছু হতে পারে। তার মানে আমরা শুরুতে আমি তিনটা জিনিস এখানে বসাতে পারি, সেটা হচ্ছে 4 বসাইতে পারি, 5 অথবা হচ্ছে 6। এই তিনটার যে কোনো একটা আমি হচ্ছে এখানে বসাতে পারবো। তাহলে এই তিনটার যে কোনো একটা যদি আমি বসাই, তিনটা থেকে যে কোনো একটা বসাতে পারি হচ্ছে আমি 3 উপায়ে। ওকে, তাহলে আমি একটা বসায় ফেলছি, আমার কাছে বসানোর জন্য কয়টা আছে আর 5টা। তার 5টা থেকে যে কোনো একটা এখানে বসাবো, আছে 4টা। 4টা থেকে যে কোনো একটা এখানে বসাবো, 4। আমরা যদি যেটা ছিল আমাদের বারবার, তাহলে দেখো প্রথমে এটাও আগের মতো যে আমার শুরুতে বসাইতে হবে 4, 5 অথবা 6, যে কোনো একটা। তাহলে 3টা থেকে একটা হচ্ছে 3 উপায়ে। এরপরে আমার বসানোর জন্য কয়টা আছে, বসানোর জন্য 6টাই আছে, কারণ যেটা ব্যবহার করছে আবার ব্যবহার করতে পারবা। তাহলে 6 ইন্টু হচ্ছে 6। ওকে, লাস্ট আরেকটা প্রশ্ন। 5 দ্বারা বিভাজ্য আছে এরকম কয়টা সংখ্যা, 5 দ্বারা বিভাজ্য। ওকে, 5 দ্বারা বিভাজ্য যদি আমি বের করতে চাই, তাহলে দেখো 5 দ্বারা বিভাজ্য এই কথাটার মানে হচ্ছে শেষে হয় 5 হবে অথবা 0 হবে। বাট আমার এখানে 0 দেওয়া নেই, তার মানে অবশ্যই যে কয়টা অঙ্ক আছে এর মধ্যে একমাত্র শেষে 5 যদি রাখি, তাহলে হচ্ছে আমার কি হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমি শেষে রাখলাম হচ্ছে কত, 5। ওকে, তার মানে হচ্ছে আমার অন্য কোনো চয়েস নাই, একটা থেকে একটাই বসাইতে হবে। তাহলে একটা থেকে একটা যদি বসাই, তাহলে হচ্ছে আমার কত, 1 উপায়। দেন আমার বসানোর জন্য আছে টোটাল 5টা। 5টা থেকে এখানে একটা, তারপর আমার বসানোর জন্য আছে 4টা। 4টা থেকে এখানে একটা, 5 ইন্টু 4 ইন্টু 1। ওকে, সিমিলার ভাবে এটা যদি আমি করি, তাহলে আগের মতো আমার শেষে কত হবে, 5 বসাইতে হবে। একটা থেকে একটাই বসানোর জন্য 6টাই আছে, তার মানে 6। 6টাই আছে, তার মানে 6। এটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে সংখ্যা গঠনের প্রবলেমগুলো এই দুইভাবে আসতে পারে, কেবলমাত্র একবার ব্যবহার করে অথবা বারবার ব্যবহার করে। তাহলে এই প্রবলেমগুলো হচ্ছে আমরা খুব সহজে এইভাবে করে ফেলতে পারি। ওকে, এখন আমরা এই 1 2 3 4 5 6 এটা আমরা অনেকেই পারি, কিন্তু যদি 0 থাকে একটা, তার মানে হচ্ছে তখন হচ্ছে আমাদের একটু ঝামেলা হয়ে যায়। যদি 0 থাকে তখন হচ্ছে আমরা কিভাবে করব সেটা একটু আমরা একটা প্রবলেম দেখি। ওকে, এটা হচ্ছে আমাদের লাস্ট। 0 1 2 3 4 5, সাপোজ এই কোশ্চেনটা আছে। ওকে ওকে 0 1 2 3 4 5 আমাদের এই অঙ্কগুলোকে ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো আমাদের, আমরা যে আগে যে প্রশ্নগুলো নিয়েছিলাম সেই প্রশ্নগুলোই নেই। প্রথমে আমরা এটা শুধু কেবলমাত্র একবারের জন্য দেখি, বারবার এটা তো তোমরা পারবেই, সেই একইভাবে করে নিবা। ওকে, তাহলে আমরা কেবল একবার ব্যবহারের জন্য দেখি। তাহলে প্রথম আমাদের যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে যে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো সংখ্যা গঠন করা যাবে, সংখ্যা গঠন করা যাবে। তাহলে আমার 3 অঙ্ক বিশিষ্ট টোটাল কয়টা সংখ্যা গঠন করা যাবে, দেখো 3 অঙ্ক বিশিষ্ট যে আমি সংখ্যা গঠন করি, তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা যদি আমি গঠন করি, তাহলে দেখো প্রথমে
আমার টোটাল আছে হচ্ছে 6টা জিনিস। 6টা জিনিসের থেকে আমি যদি এখানে একটা 0 বসাই তাহলে সেটা কিন্তু অর্থবোধক 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় না, সেটা কিন্তু 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যায়। তার মানে হচ্ছে যখন আমার 0 থাকবে তখন যদি আমি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা গ্রহণ করতে যাই তখন প্রথমে এই 0টাকে বসানো যাবে না, 0 বাদে আমি যে কোনো কিছু বসাতে পারবো এখানে। তার মানে আমার কাছে আছে টোটাল কয়টা জিনিস? 6টা জিনিস। 6টা জিনিস থেকে আমি একটা এখানে বসাইতে পারিনি, তার মানে আমার কাছে আছে কয়টা? 5টা। এই 5টা আমি এখানে বসাতে পারবো। 5টা থেকে যে কোনো একটা হচ্ছে 5p1 উপায়, তার মানে হচ্ছে আমার এখানে 5টা হইলো। এখন আমার কাছে বসানোর জন্য আর কয়টা আছে দেখো, আমার কাছে টোটাল জিনিস ছিল 6টা, 6টা থেকে আমি এখানে একটা বসাই ফেলছি, তার মানে আমার কাছে আরো 5টা আছে। সেই 5টা থেকে আমি যে কোনো একটা এখানে বসাবো 5 উপায়ে। এরপর আমার কাছে আর কয়টা আছে? 4টা আছে। 4টা থেকে যে কোনো একটা বসাবো কত? 4 উপায়ে। ওকে, সিমিলার ভাবে আমাকে যদি বলে যে কতগুলো বিজোড় বা জোড় সংখ্যা গঠন করা যাবে, সাপোজ আমি যদি নেই, তো দেখি তোমাদের কমেন্ট সেকশন। ওকে, তারপর হচ্ছে আমরা এখন নিব হচ্ছে জোড় সংখ্যা। কতগুলো বিজোড় সংখ্যা নেই, সাপোজ বিজোড় সংখ্যা। দেখো আমি যদি এখান থেকে বিজোড় সংখ্যা নেই, বিজোড় সংখ্যা শেষে কি থাকবে? 1 3 5, 1 3 5। আর আমরা একটু আগে দেখছি যে প্রথমে আমরা হচ্ছে 0 বসাইতে পারবো না, তাহলে আমরা প্রথমে আমাদের এই শর্তে চলে যাই। আমাদের শর্ত ছিল বিজোড় সংখ্যা, তার মানে হচ্ছে শেষে 1 3 5। এই 1 3 5 তিনটা থেকে যে কোনো আমি একটা যদি বসাই তাহলে সেটা হবে কত উপায়ে? 3 উপায়ে। ওকে, এরপর দেখো আমার কাছে আমি এখানে একটা বসাইছি, তাহলে 6টা থেকে একটা কমলো, কয়টা আছে? 5টা। এবার দেখো এই 5টার ভেতর আবার এখানে শূন্যটা বসাইতে পারবো না, তাহলে আর কয়টা আছে? 4টা। তার মানে এই হচ্ছে আমার কত? 4। এবার দেখো দুই পাশে আমি 2টা বসাই ফেলছি, তার মানে হচ্ছে আমার কাছে আছে হচ্ছে শেষমেশে আর কয়টা? আরো 4টা আছে না? কারণ আমি এখানে 1 3 5 যে কোনো একটা বসাইছি আর এখানে শূন্য বাদে যে কোনো একটা বসাইছি, তাহলে আমার কাছে আরো আছে কয়টা? 4টা। তার মানে আমি এখানে বসাই দিলাম হচ্ছে কত? 4। তাহলে 4 ইন্টু 4 ইন্টু 3, এটা হচ্ছে আমার কত? টোটাল কয়টা বিজোড় সংখ্যা গঠন করা যায় সেটা সংখ্যা। ওকে, এরপর হচ্ছে দেখো আমরা যদি জোড় সংখ্যাটা দেখি, আগেরটা এটা একটু জোড় সংখ্যা যদি গঠন করি তাহলে একটু চেঞ্জ আছে। দেখো জোড় সংখ্যা যদি দেখি, জোড় সংখ্যা মানে হচ্ছে শেষ হচ্ছে 0 2 এবং 4, এই তিনটা বসায় হচ্ছে আমার গঠন করা যাবে 0 2 এবং 4। তাহলে দেখো যদি আমি এইখানে 2 বা 4 বসাই তখন কিন্তু এখানে 0 বসানো যাবে না, এজন্য 0 2 4 এই তিনটা আমরা একসাথে এখানে করতে পারবো না, ঠিক আছে? কারণ 0 যদি এখানে বসাই তাহলে এখানে বসানোর কোনো বাধ্যবাধকতা নাই, যা ইচ্ছা তা বসানো যাবে। বা যদি 2 আর 4 যদি বসাই তাহলে এখানে 0 বসানো যাবে না, তাহলে আমরা এটা আলাদা করে করব। 2 এবং 4 যদি বসাই তার মানে হচ্ছে এখানে যদি 2 এবং 4 বসে তাহলে এইখানে হচ্ছে 0 বসা যাবে না। ওকে, তাহলে এখানে যদি 0 বসা না যায় তাহলে আমরা শর্তগুলো দেখি। তাহলে এখানে 2 এবং 4 দুইটা থেকে যে কোনো একটা বসাবো, সেটা হচ্ছে 2 উপায়ে। আর আমার কাছে তাহলে আর কয়টা আছে? আমার কাছে আছে তাহলে আর 5টা। সেই 5টা থেকে আবার এখানে শূন্য বসাতে পারবো না, তাহলে আমার কাছে আছে আর 4টা। তাহলে এই হচ্ছে আমার কত? 4। দেন আমার কাছে এইখানে ইউজ করার জন্য আমার কাছে আর আছে কয়টা? 4টা, কারণ আমি এখানে একটা বসাইছি আর এখানে একটা বসাইছি, আমার কাছে 6টা থেকে আর 4টা বাকি আছে। তার মানে এখানে হচ্ছে আমার কত? 4। তাহলে 4 ইন্টু 4 ইন্টু 2, এটা কিন্তু আমার অ্যান্সার সম্পূর্ণ হয় নাই। এটা হচ্ছে আমি কি শেষে 2 এবং 4 রেখে কতগুলো জোড় সংখ্যা পাইছি, এটা একটা সম্পূর্ণ ঘটনা। এবং আরেকটা যেটা করতে হবে, শেষে 0 রেখে আবার কি আমার জোড় সংখ্যা গঠন করা যায়। তাহলে শেষে যদি 0 রাখি, তার মানে শেষে যদি 0 রাখি তার মানে হচ্ছে আমার একটা থেকে একটাই নিলাম। ওকে, তাহলে এবার দেখো আমার কাছে আর কয়টা আছে? 5টা আছে। 5টা থেকে যে কোনো একটা এখানে আমি বসাইতে পারি, আমার কোনো প্রবলেম নাই। তারপর আমার কাছে আর কয়টা আছে? 4টা আছে। 4টা থেকে যে কোনো একটা এখানে বসাইতে পারি, আমার কোনো প্রবলেম নাই। তাহলে 2 এবং 4 দিয়ে কতগুলো জোড় সংখ্যা গঠন করলাম, আর এটা হচ্ছে 0 দিয়ে কতগুলো জোড় সংখ্যা গঠন করলাম। এগুলো একটা সম্পূর্ণ ঘটনা, এটা একটা সম্পূর্ণ ঘটনা। সম্পূর্ণ ঘটনাগুলোর মাঝখানে কি হয়? প্লাস। তার মানে এই দুইটার মানের যোগফল হচ্ছে আমার কি? অ্যান্সার। ওকে,
আমরা একটা অঙ্ক দেখি, লাস্ট 400 থেকে বড় 500 থেকে ছোট, এটা দেখি তাহলে আমাদের শেষ। ওকে, 4 নম্বর, 400 থেকে বড় 500 থেকে ছোট কতগুলো সংখ্যা গঠন করা যাবে? দেখো 400 থেকে বড় 500 থেকে ছোট এখানে বলে দিছে যে অবশ্যই শুরুতে 4 বসাইতে হবে, তার মানে আমার আগের মতো শুরুতে শূন্য এখানে আসার প্রশ্নই আসে না। তার মানে হচ্ছে শেষে অবশ্যই আমার কত, শুরুতে অবশ্যই আমার কত রাখতে হবে, 4 রাখতে হবে। তাহলে একটা থেকে একটা হচ্ছে শুরুতে রাখবো হচ্ছে 4, একটা থেকে একটা হচ্ছে 1 উপায়ে, দেন হচ্ছে আমার কয়টা আছে 400 থেকে 500, মানে আমার কাছে টোটাল আছে হচ্ছে 6টা অঙ্ক, 6টা থেকে একটা ইউজ করছি, তারপর আর হচ্ছে আমার কয়টা 5টা আছে, তারপর আর আছে কয়টা 4টা আছে। ওকে, তাহলে এ হচ্ছে আমাদের আজকের টপিকস। আশা করি বিন্যাস এবং সমাবেশের যে মেইন পার্থক্য এটা তোমরা বুঝতে পারছো। তোমাদের আমি একটা প্রবলেম দেই আছে আমাদের এই সংখ্যা গঠনের থেকে, একটু ট্রাই করবা। প্রবলেমটা হচ্ছে 0, 1 এবং 2 কে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলো জোড় সংখ্যা গঠন করা যাবে। অবশ্যই অ্যান্সার জানাবো। এর পরের ক্লাসে আমরা ওই অন্যান্য টপিকসগুলো নিয়ে আসবো। ওকে, যাদের ভিডিও কোয়ালিটি অথবা ফ্রেমিং এর প্রবলেম হয়েছে তার ভিডিওটা সেভ থাকবে, সেখান থেকে আবার ভিডিওটা দেখতে পারো। ওকে, ধন্যবাদ।